এখন আমাকে প্রয়োজন নেই। ওর কথা ভাবতে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে। অপারেশনটা যদি সাকসেসফুল হয় আর আমি সেখানে থাকবো। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সকলের প্রিয় ধারাবাহিক নাটক গরিব ঘরের রাজপুত্রের একদম শেষ পর্বের রুদ্ধশ্বাস মূল কাহিনী। আজকের এই মহাপর্বের মাধ্যমেই দীর্ঘদিনের এই জনপ্রিয় মেগা সিরিজের পথচলা শেষ হতে যাচ্ছে। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই শেষ পর্বে রয়েছে একের পর এক চমক, আবেগ, বুকফাটা কান্না, অনুতাপ, সত্যোন্মোচন এবং বৃষ্টির এমন এক আত্মত্যাগ যা প্রতিটি দর্শকের চোখে পানি এনে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামীতে নতুন নাটকের সকল আপডেট সবার আগে পেয়ে যান। বন্ধুরা, আজকের পর্বের শুরুতেই নির্মাতারা একটি বিশেষ ঘোষণা দেন। তারা জানান, আজকের পর্বের মাধ্যমেই সমাপ্তি ঘটছে গরিব ঘরের রাজপুত্র সিরিজের। দীর্ঘদিন ধরে এই নাটককে যারা ভালোবেসেছেন, প্রতিটি পর্ব দেখেছেন এবং চরিত্রগুলোর সুখ দুঃখের সঙ্গী হয়েছেন, তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একদিকে অনেকের জীবনে নতুন করে শান্তি ফিরতে শুরু করেছে, অন্যদিকে বৃষ্টির হৃদয়ে জমে আছে হাজারো কষ্ট আর অপূর্ণ ভালোবাসা। বৃষ্টির কষ্টভরা কণ্ঠে অনিককে বলে, যখন আমাকে তোমার প্রয়োজন ছিল তখন তুমি আমার কাছে এসেছিলে, আর এখন আমার আর কোনো প্রয়োজন নেই বলেই আমাকে দূরে ঠেলে দিচ্ছ, তাই না? এই কথা শুনেই বোঝা যায় বৃষ্টির বুকের ভেতরে কতটা অভিমান জমে আছে। সে কখনো অনিককে ঘৃণা করেনি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবেসেই গেছে, কিন্তু ভাগ্য যেন তাকে বারবার দূরে সরিয়ে দিয়েছে। এদিকে নিজের অতীতের কথা মনে করে অনেকের মনেও নানা ধরনের অস্থিরতা কাজ করতে থাকে। বৃষ্টির কথা মনে হলেই তার মনে পড়ে সেই হারিয়ে যাওয়া সন্তানের কথা, যে সন্তানকে তানকে ঘিরে একসময় তার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, কিন্তু সেই স্বপ্ন আজ অপূর্ণই রয়ে গেছে। আর ঠিক সেই কারণেই বৃষ্টি নিজের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। হাসপাতালে ডাক্তার বৃষ্টির সব রিপোর্ট হাতে নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বৃষ্টির শরীরে আরও কিছু জটিল সমস্যা রয়েছে। শুধু সন্তান নেওয়ার অপারেশন নয়, এই অস্ত্রোপচার তার জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। ডাক্তার বারবার বোঝানোর চেষ্টা করেন এই অপারেশন সফল নাও হতে পারে, এমনকি অপারেশনের সময় যে কোনো বড় দুর্ঘটনাও ঘটতে পারে। কিন্তু নিজের স্বামীর মুখে বাবা ডাক শোনানোর স্বপ্ন পূরণের জন্য বৃষ্টি কোনো ঝুঁকিকেই আর ভয় পায় না। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যায়। অনিক তার আবাসিক প্রকল্পের কাজে ভীষণ ব্যস্ত। সেখানে সরকারি তদন্ত কর্মকর্তা এসে জানিয়ে দেন, এই প্রকল্পের কাজ নাকি সরকারি নিয়ম মেনে হচ্ছে না। তবে অনিক দৃঢ়তার সাথে বলেন, তার কাছে সমস্ত বৈধ কাগজপত্র, নকশার অনুমোদন এবং প্রয়োজনীয় সব ডকুমেন্টস রয়েছে। এরপর একে একে সব নথি কর্মকর্তার সামনে তুলে ধরা হয়। ঠিক সেই সময় ঘুষখোর কিছু লোক কর্মকর্তাকে চাপ দিতে থাকে, যাতে তিনি প্রকল্পটি চিরতরে বন্ধ করে দেন। কিন্তু অনেকও চুপ করে থাকার মানুষ নয়। সে সরাসরি প্রশ্ন করে, সব কাগজপত্র ঠিক থাকার পরও ভুলটা কোথায়? নাকি টাকা খেয়ে এখানে এসেছেন? এই প্রশ্ন শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে মেঘলা সামনে এসে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, উনি আমার হাজবেন্ড। এই একটি বাক্য শুনেই যারা তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছিল, তাদের মুখ বন্ধ হয়ে যায়। এরপর অনিকের শত্রু রাতুল আবারও হুমকি দিতে শুরু করে। সে বলে, এবার আর অনিককে ছেড়ে দেওয়া হবে না। কিন্তু অনিকও চোখে চোখ রেখে জানিয়ে দেয়, সত্যের জয় হবেই। অন্যায়ের বিরুদ্ধে সে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এরপর কি ঘটে? তদন্ত কর্মকর্তা কি সত্যি অনিকের পক্ষে সিদ্ধান্ত নেন? ঘুষখোরদের আসল পরিণতি কি হয়? এদিকে তদন্ত কর্মকর্তার সামনে সব তথ্য একে একে পরিষ্কার হয়ে যেতে থাকে। অনিকের জমির নকশা, অনুমোদনের কাগজপত্র, সরকারি ছাড়পত্র সবকিছু একদম ঠিকঠাক। এতদিন যারা টাকা খেয়ে প্রকল্পের কাজ বন্ধ করে রাখতে চেয়েছিল, তাদের মুখের ভাষা যেন এক মুহূর্তে বন্ধ হয়ে যায়। অনিক আত্মবিশ্বাসের সঙ্গে কর্মকর্তাকে বলেন, আপনি নিজে সব কাগজ দেখুন, যদি একটি ভুলও পান আমি নিজেই কাজ বন্ধ করে দেব। কিন্তু যদি সব ঠিক থাকে, তাহলে যে মিথ্যা অভিযোগ করেছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কর্মকর্তা এরপর একটার পর একটা ফাইল ভালোভাবে পরীক্ষা করতে থাকেন। অনেকক্ষণ যাচাই বাছাই করার পর তিনি বুঝতে পারেন, সত্যিই প্রকল্পে কোনো ত্রুটি নেই। এতদিন শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ আর ঘুষের লোভে এই কাজ আটকে রাখা হয়েছিল।
তখন দুর্নীতিবাজ লোকটি আবারও কর্মকর্তাকে চাপ দিতে থাকে। সে বলে, স্যার, এত সহজে ছেড়ে দিলে চলবে না, সরাসরি কাজটা সিলগালা করে দিন। ওর যদি এত সাহস থাকে তাহলে কোর্টে গিয়ে লড়ুক। কিন্তু এবার কর্মকর্তা আর কোনো ঝুঁকি নিতে চান না। তিনি শান্ত কণ্ঠে বলে দেন, আমি আর কোনো রিস্ক নিতে চাই না, সব কাগজপত্র ঠিক আছে, কাজ চালিয়ে যান, আমি এখনই অনুমোদনের কাগজে সই করে দিচ্ছি। এই কথা শুনে অনিকের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। অন্যদিকে রাতুলের মুখ মুহূর্তে কালো হয়ে যায়। দুর্নীতিবাজ রাতুল তখন রাগে ফুঁসে ওঠে। সে কর্মকর্তাকে মনে করিয়ে দেয়, আমি আপনাকে এত টাকা দিলাম, সেই টাকার কি হবে? কিন্তু কর্মকর্তা এবার নিজের অবস্থান পরিষ্কার করে দেন। তিনি জানিয়ে দেন আর কোনো বেআইনি কাজে তিনি জড়াবেন না। পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে তিনি সেখান থেকে চলে যান। এতেই শেষ নয়, কর্মকর্তা চলে যাওয়ার পর অনিকের শত্রু রাতুল ক্ষিপ্ত হয়ে অনিকের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। সে চিৎকার করে বলে, আজ তোর সব হিসাব মিটিয়ে নেব, এতদিন অনেক বাড়াবাড়ি করছিস, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। মুহূর্তেই সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। অনিক আর নিজেকে ধরে রাখতে পারে না। দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে অনিক মারতে শুরু করলে রাতুল সেখান থেকে প্রাণ ভয়ে পালাতে চায়। অনিক পিছু পিছু দৌড়ে যায়, কিন্তু রাতুল পালিয়ে যেতে সক্ষম হয়। ঠিক তখনই অনিকের মোবাইলে একটি ফোন আসে। ফোনটি করেছে বৃষ্টি। পাশে থাকা মেঘলা অনিককে বলে, কথা বলো, সমস্যা নেই, নিশ্চয়ই জরুরি কিছু বলবে। অনিক ফোন রিসিভ করতেই ওপাশ থেকে খুব দুর্বল ও কাঁপা কাঁপা কণ্ঠে বৃষ্টি বলে, অনিক, তুমি কোথায়? অনিক উত্তর দেয়, আমি বাইরে আছি। বৃষ্টি মৃত্যু ভয় নিয়ে বলে, আমি হাসপাতালে আছি, আর কিছুক্ষণ পর আমার অপারেশন, জানি না আমি বাঁচব নাকি মারা যাব, প্লিজ শেষবারের মতো একবার এসে আমাকে দেখে যাও। এই কথাগুলোর মধ্যে ছিল বৃষ্টির বুক ফাটা আর্তনাদ আর শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখার আকুতি। কিন্তু তখনও অনেক বুঝতে পারেনি পরিস্থিতি কতটা ভয়াবহ। সে ব্যস্ততার অজুহাত দিয়ে কঠোর স্বরে বলে, আমি এখন আসতে পারবো না। অনিকের এই উত্তর শুনে বৃষ্টি কিছুক্ষণ নীরব থাকে। তারপর খুব শান্ত কণ্ঠে বলে, ঠিক আছে, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে, আর যদি না বাঁচি তাহলে আমাকে ক্ষমা করে দিও। স্ত্রী হিসেবে হয়তো অনেক ভুল করেছি, সব ভুল মাফ করে দিও, ভালো থেকো। এই কথাগুলো বলেই বৃষ্টি ফোন কেটে দেয়। কিন্তু ফোন কেটে দেওয়ার পরও তার চোখের পানি থামছিল না। সে বুঝে গিয়েছিল হয়তো এটাই অনিকের সঙ্গে তার জীবনের শেষ কথা। অন্যদিকে ফোন শেষ হওয়ার পর মেঘলা জানতে চায়, কি হয়েছে, বৃষ্টি কি বলল? অনিক বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বিরক্তির সুরে বলে, হাসপাতালে যেতে বলছিল, কিন্তু আমি যাব না, আমি তো আগেই তাকে ডিভোর্স দিতে বলেছি, এখন আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। মেঘলা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তারপরও তো তোমার স্ত্রী, এমন সময় একজন মানুষের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু তখনও অনিক নিজের সিদ্ধান্তেই অটল থাকে। সে বুঝতে পারেনি এই ভুলের জন্য তাকে সারা জীবন কি ভয়ঙ্কর অনুশোচনা বয়ে বেড়াতে হবে। আর ঠিক সেই সময় হাসপাতালের ভেতরে শুরু হয় বৃষ্টির জীবনের সবচেয়ে কঠিন লড়াই, মৃত্যুর সঙ্গে বেঁচে থাকার যুদ্ধ। অপারেশন থিয়েটারের বাইরে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। বৃষ্টিকে যখন অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার বাবা বারবার মেয়ের হাত ধরে কাঁদতে থাকেন। তিনি ভাঙা কণ্ঠে বলেন, মা, আরেকবার ভেবে দেখ, এটা অনেক বড় ধরনের একটা অপারেশন, ঝুঁকি হতে পারে, আমার তোকে হারানোর ভয়ছে। বৃষ্টি তখন নিজের চোখের পানি লুকিয়ে হাসি মুখে বলে, চিন্তা করো না বাবা, তোমার মেয়ে আবার সুস্থ হয়ে তোমার কাছে ফিরে আসবে, আল্লাহর উপর ভরসা রাখো। কিন্তু এই হাসির আড়ালেও লুকিয়েছিল হাজারো কষ্ট আর অজানা এক আতঙ্ক। এরপর বৃষ্টি সাব্বিরকে নিজের কাছে ডাকে। সাব্বির কাছে আসতেই বৃষ্টি তার হাত শক্ত করে ধরে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলে। সে বলে, তুমি আমার বাবার দিকে খেয়াল রেখো, যদি আমি আর ফিরে না আসি তাহলে তুমি ছাড়া আমার বাবাকে দেখার আর কেউ থাকবে না। আমাকে কথা দাও, সারা জীবন বাবার পাশে থাকবে। সাব্বির চোখের পানি ধরে রাখতে না পেরে বলে, আমি কথা দিচ্ছি, তোমার বাবাকে কখনো একা হতে দেব না। কিন্তু তুমি এসব বলছো কেন? আমার মন বলছে তোমার কিছুই হবে না, তুমি সুস্থ হয়েই ফিরে আসবে। এরপর বৃষ্টি তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। পরিবারের সবাই তাকে সাহস দেওয়ার চেষ্টা করলেও কারো চোখের পানি থামছিল না। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবার বুকের ভেতরে এক অজানা ভয় বাসা বাঁধে। ঠিক সেই সময় অন্যদিকে আরেকটি চমৎকার ঘটনা ঘটে। রাতুলের সব গোপন সত্য একে একে প্রকাশ পেতে শুরু করে। একজন তার মুখোশ খুলে দিয়ে বলে, রাতুল কোনোদিন কাউকেই সত্যিকারের ভালোবাসেনি, টাকার লোভে সে অনেক মেয়ের সঙ্গেই প্রেম করেছে, সম্পত্তির জন্য মেঘলাকেও বিয়ে করতে চেয়েছে, মায়াকে ব্যবহার করে অফিসে ঝামেলা সৃষ্টি করেছে, এমনকি নীলাকেও বিয়ে করতে চেয়েছে শুধুমাত্র তার বাবার সম্পত্তির জন্য।
এই কথাগুলো শুনে নীলা যেন আকাশ থেকে পড়ে। এতদিন যে মানুষটিকে সে অন্ধের মতো বিশ্বাস করেছে, সে যে এত বড় প্রতারক তা নীলা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। নীলার বাবা এক মুহূর্ত রাতুলকে আর বাড়িতে থাকতে দেন না। তিনি রাগে ফেটে পড়েন। সম্পত্তির লোভে আমার মেয়েকে বিয়ে করতে এসেছিস? আমি তোকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তুই একটা আস্ত প্রতারক। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, না হলে জুতো পেটা করে বের করব। রাতুল অনেক অনুরোধ করতে থাকে। সে বলে, আঙ্কেল, আমাকে ভুল বুঝছেন, আমি নীলাকে সত্যিই ভালোবাসি। কিন্তু নীলার বাবা কোনো কথাই শুনতে রাজি নন। নীলা তখন পরিষ্কার জানিয়ে দেয়, তোর সব গোপন কাহিনী আমি জেনে গেছি। শান্তা, মায়া, রাবেয়া, এমনকি মেঘলার জীবন নিয়েও তুই খেলছিস। তোর মতো মানুষের এই বাড়িতে কোনো জায়গা নেই। এক পর্যায়ে রাতুলকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এতদিন ধরে যে লোভ আর প্রতারণার ওপর দাঁড়িয়ে সে নিজের ভবিষ্যৎ গড়তে চেয়েছিল, মুহূর্তের মধ্যে তার সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। অন্যদিকে হাসপাতালের বাইরে অপেক্ষার প্রহর যেন আর শেষ হতে চায় না। কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পর অপারেশন থিয়েটারের দরজা ধীরে ধীরে খুলে যায়। সবাই দৌড়ে ডাক্তারের কাছে ছুটে আসে। বৃষ্টির বাবা উদ্গ্রীব হয়ে বলেন, ডাক্তার সাহেব, আমার মেয়ে কেমন আছে? ওকে বাঁচাতে পেরেছেন তো? ডাক্তারের ম্লান মুখের দিকে তাকিয়ে সবাই বুঝতে পারে ভালো কোনো খবর নেই। কিছুক্ষণ নীরব থাকার পর ডাক্তার অত্যন্ত ভারী কণ্ঠে বলেন, সরি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আপনার মেয়েকে আর বাঁচাতে পারলাম না। এই একটি বাক্য যেন সবার পৃথিবী ওলটপালট করে দেয়। বৃষ্টির বাবা চিৎকার করে কাঁদতে থাকেন। তিনি বুক চাপড়ে বলেন, আমার মা, আমার বৃষ্টি, আমাকে একা রেখে কোথায় চলে গেলি মা? এখন আমি কাকে মা বলে ডাকব? সাব্বির নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না। হাসপাতালের করিডোরে শুধু কান্নার শব্দ আর হাহাকার ছড়িয়ে পড়ে। যে মেয়েটা একটু আগেও সবার সামনে সাহস নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকেছিল, সেই মেয়েটাই আর জীবিত ফিরে এলো না। ঠিক সেই সময় অনিক ও মেঘলা হাসপাতালে পৌঁছায়, কিন্তু তারা বড্ড দেরি করে ফেলেছে। হাসপাতালের সামনে এত কান্না দেখে অনিকের বুক কেঁপে ওঠে। সে দৌড়ে এসে সাব্বিরকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমরা সবাই কাঁদছো কেন? সাব্বির চোখের পানি মুছতে মুছতে বলে, অনেক দেরি করে ফেলেছ অনিক, বৃষ্টি আর নেই। এই কথা শুনেই অনিক যেন পাথর হয়ে যায়। সে নিজের কানকে বিশ্বাস করতে পারে না। কিছুক্ষণ আগে যে মানুষটা তাকে ফোন করে শেষবারের মতো দেখতে চেয়েছিল, সেই মানুষটা আজ চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে। অনিক কাঁপতে কাঁপতে বলে, না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। একটু আগেও তো আমার সঙ্গে কথা বলেছে। এরপর সে দৌড়ে নিথর দেহের কাছে যেতে চাইলে সাব্বির তাকে থামিয়ে দেয়। রাগ আর কষ্টে সাব্বির বলে, এখন আর কাছে গিয়ে কি হবে? বেঁচে থাকতে যখন শেষবারের মতো তোমাকে দেখতে চেয়েছিল, তুমি আসোনি। বারবার ফোন করেছিল, তুমি ব্যস্ত বলে ফিরিয়ে দিয়েছিলে। আজ তোমার জন্যই সে শেষ মুহূর্তে একা ছিল। অনিক তখন ভেঙে পড়ে। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। সে শুধু বলতে থাকে, আমি জানতাম না। আমি যদি জানতাম অপারেশনটা এত ঝুঁকিপূর্ণ, তাহলে নিজের জীবন দিয়ে হলেও তাকে আটকাতাম। আমি তাকে মরতে বলিনি, শুধু রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। কিন্তু তখন হাজারো অনুশোচনা আর কোনো কথাই বৃষ্টিকে ফিরিয়ে আনতে পারবে না। যে মানুষটি শেষ মুহূর্ত পর্যন্ত শুধু স্বামীর মুখে বাবা ডাক শোনার স্বপ্ন দেখেছিল, সেই মানুষটাই নিজের স্বপ্নকে বুকের ভেতর নিয়েই পৃথিবী থেকে চিরবিদায় নিল। বন্ধুরা, এখান থেকেই শুরু হয় এই নাটকের সবচেয়ে আবেগঘন অধ্যায়। বৃষ্টির মৃত্যুর আসল কারণ তার শেষ ইচ্ছা এবং লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য সত্য। বৃষ্টির মৃত্যুর খবর শুনে চারপাশের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। অনিক বারবার বৃষ্টির নিথর দেহের দিকে তাকিয়ে বলতে থাকে, বৃষ্টি, তুমি আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারো না। আমি তো কখনো চাইনি তুমি আমার জন্য নিজের জীবনটা দিয়ে দাও। তুমি একবার চোখ খোলো, আমার দিকে তাকাও। আমি এসেছি বৃষ্টি, আমি এসেছি। কিন্তু অনিকের কোনো ডাকেই আর সাড়া মেলে না। ঠিক তখনই বৃষ্টির বাবা অনিকের সামনে এসে দাঁড়ান। তার চোখে শুধু কষ্ট আর অভিমান। কাঁদতে কাঁদতে তিনি বলেন, জানো অনিক, আমার মেয়েটা কেন এই অপারেশন করাতে রাজি হয়েছিল? শুধু তোমাকে একটা সন্তানের বাবা বানানোর জন্য। তোমার মুখে বাবা ডাক শোনার জন্য সে নিজের জীবনের কথা পর্যন্ত ভাবেনি। আমি তাকে অনেক বুঝিয়েছি, ডাক্তারও নিষেধ করেছে, কিন্তু সে শোনেনি। সে শুধু বলছিল, আমি আমার স্বামীকে একটা সন্তান উপহার দিতে চাই। এই কথাগুলো শুনে অনিকের বুকটা যেন ফেটে যায়। সে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। মেঘলাও শান্ত কণ্ঠে বলে, আজ তুমি বুঝতে পারছো সংসারে তৃতীয় ব্যক্তির কথা শুনে কত বড় ভুল করেছ। তুমি কখনোই তোমার দুই স্ত্রীকে সমানভাবে বুঝতে পারোনি। সেই ভুলের ফল আজ সবাইকে ভোগ করতে হচ্ছে। অনিক ফুপিয়ে কাঁদতে থাকে।
কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ বৃষ্টির মৃত্যুর আগে এমন একটি গোপন সত্য সাব্বিরকে জানিয়ে গিয়েছিল যা জানার পর অনিক, মেঘলা এবং দুই পরিবারের জীবন পুরোপুরি বদলে যায়। বৃষ্টির দাফন সম্পন্ন হওয়ার পর অনিক প্রতিদিন তার কবরের পাশে গিয়ে কাঁদতে থাকে। অন্যদিকে সাব্বিরের মনে চলছে ভীষণ অস্থিরতা। অবশেষে সাব্বির একদিন অনিক ও মেঘলাকে ডেকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে গিয়ে অনিক অবাক হয়ে যায়, কারণ তার সামনে একটি ছোট্ট ফুটফুটে শিশুটিকে দেখে তার বুকটা কেঁপে ওঠে। সাব্বির তখন ম্লান হেসে বলে, অনিক, ভালো করে দেখো তো বাচ্চাটাকে চিনতে পারছো কিনা। অনিক অবাক হয়ে উত্তর দেয়, না, এই বাচ্চাটা কে? তখন সাব্বির এমন একটি কথা বলে যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়, এটা তোমার সন্তান, তোমার আর মেঘলার সন্তান। যাকে সবাই মৃত ভেবেছিলে সে আসলে মারা যায়নি, সে আজও বেঁচে আছে। এই কথা শুনে অনিক আর মেঘলা বাকরুদ্ধ হয়ে যায়। তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। সাব্বির পুরো ঘটনাটা খুলে বলে। অনিকের চাচা চাচি টাকার লোভে জীবিত শিশুটিকে গোপনে সরিয়ে ফেলে এবং তার জায়গায় একটি মৃত শিশু রেখে দেয়। এই সত্য প্রথম জানতে পারে বৃষ্টি। সে অনেকবার অনিককে সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু তার ভয় ছিল অনিক যদি সত্য জেনে নিজের চাচা চাচিকে জেলে পাঠিয়ে দেয় তাহলে পরিবারে বড় বিপর্যয় নেমে আসবে। তবে মৃত্যুর আগের দিন বৃষ্টি এই গোপন সত্য আর নিজের কাছে রাখতে পারেনি। সে আমাকে বলেছিল, যদি আমি ফিরে না আসি তাহলে তুমি আমার হয়ে অনিক আর মেঘলার সন্তানকে তাদের হাতে তুলে দেবে, আর আমার হয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে নিও। সাব্বির কাঁদতে কাঁদতে বলে, বন্ধু, আমি বৃষ্টিকে কথা দিয়েছিলাম, আজ তোমাদের সন্তানকে তোমাদের কাছেই ফিরিয়ে দিলাম। কিন্তু বৃষ্টি আর নিজের কথা রাখতে পারল না। সে সবাইকে ছেড়ে চলে গেছে। অনিক আর মেঘলা শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এতদিন পর নিজের সন্তানের মুখ দেখে তাদের চোখে আনন্দ আর বেদনার অশ্রু একসঙ্গে ঝরতে থাকে। অনিক তখন আকাশের দিকে তাকিয়ে বলে, বৃষ্টি, তুমি মৃত্যুর পরও আমাদের জন্য এত বড় উপহার রেখে গেছো। তুমি না থাকলেও তোমার ভালোবাসা সারা জীবন আমাদের সঙ্গে থাকবে। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় অনিক নিজের সন্তানকে কোলে নিয়ে চোখের পানি ফেলছে। শিশুটিকে বুকে জড়িয়ে ধরে আদর করে বলছে, আমার রাজপুত্র, অবশেষে আমি ফিরে পেলাম। একদিকে বৃষ্টির নীরব কবর, অন্যদিকে অনিকের কোলে ফিরে পাওয়া সন্তান। এই দুই বিপরীত অনুভূতির মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরের রাজপুত্র নাটকের দীর্ঘ যাত্রা। নাটকটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। সংসারে স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস। বাইরের মানুষের কথা শুনে ভুল সিদ্ধান্ত নিলে শুধু সম্পর্কই নয়, একটি সুন্দর জীবনও ধ্বংস হয়ে যেতে পারে। ভালোবাসার মূল্য তাকে হারানোর আগেই বুঝতে শিখতে হবে। তো বন্ধুরা, এই ছিল গরিব ঘরের রাজপুত্র নাটকের শেষ পর্বের বিস্তারিত কাহিনী। নাটকটির শেষ পর্ব আপনাদের কেমন লেগেছে? বৃষ্টির আত্মত্যাগ এবং অনিকের পরিণতি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন।